বিশ্বজুড়ে শুল্ক আরোপের যৌক্তিকতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ দুই অ্যাডভাইজার ইলন মাস্ক আর পিটার নাভারোর মধ্যে তুমুল বিবাদ চলছে। এরই জের ধরে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেপথ্যে থাকা নাভারোকে মূর্খ বলে মন্তব্য করেন মাস্ক। ২রা এপ্রিল নতুন শুল্ক নীতি ঘোষণার পর থেকে মাস্ক কমপক্ষে $31 বিলিয়ন হারিয়েছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স। এদিকে মাস্ক ও নাভারোর বাগযুদ্ধের খবর হাসি মুখে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং অর্থনীতিবিদ পিটার নাভারো দুইজনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে এই দুই অ্যাডভাইজারের সম্পর্ক এখন টালমাটাল। গত কয়েকদিনের অভ্যন্তরীণ মনোমালিন্য এখন উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নিয়েছে। গত ২রা এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই আমেরিকা সহ সারা বিশ্বের পুঁজিবাজারে শুরু হয়েছে ভয়াবহ দরপতন। ইতোমধ্যে কয়েক ট্রিলিয়ন ডলার হারিয়েছে দেশের শীর্ষ কোম্পানিগুলো। মাস্ক নিজেই কমপক্ষে $31 বিলিয়ন হারিয়েছেন বলে তথ্য দিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স। গত সপ্তাহ থেকেই সামাজিক মাধ্যম এক্সে নাভারোর সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছিলেন মাস্ক। এরই প্রতিক্রিয়ায় নাভারো গত সোমবার সিএনবিসি নিউজকে বলেন মাস্ক টেসলা গাড়ি নির্মাণ করেন না, বরং বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে নিজের কারখানায় শুধু অ্যাসেম্বল করেন। এজন্যই মাস্ক ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বলে দাবি করেন নাভারো। নাভারোর মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দিয়ে তাকে মূর্খ হিসেবে আখ্যায়িত করেন ইলন মাস্ক। তিনি দাবি করেন টেসলার মতো আমেরিকায় তৈরি গাড়ি দেশে আর নেই। আমেরিকা ও ইউরোপের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চেয়ে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন মাস্ক। এছাড়া সামাজিক মাধ্যমে ট্রাম্পের বাণিজ্য নীতির প্রকাশ্যে সমালোচনা করেন তিনি। এদিকে মাস্ক আর নাভারোর বাকযুদ্ধকে হাসি মুখে উড়িয়ে দিয়ে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন বাণিজ্য এবং শুল্ক নিয়ে তাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে। ট্রাম্প প্রশাসন তাদের এই প্রকাশ্য বাকযুদ্ধ চালিয়ে যেতে বাধা দেবে না বলেও জানান লেভিট। These are obviously two individuals who have very different views on trade and on tariffs. Boys will be boys and we will let their public sparring continue. দেশের প্রায় 90% মানুষ ভোট দেওয়ার সময় নাগরিকত্বের প্রমাণ থাকার পক্ষে বলে দাবি করেছেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ক্যাপিটলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নির্বাচনে শুধু আমেরিকার নাগরিকদেরই ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান রিপাবলিকানরা। জনসন জানান আগামী বৃহস্পতিবার নাগাদ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব পাশ হতে যাচ্ছে হাউসে। দেশে বড় ধরনের সংস্কার আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতা ম্যান্ডেট দিয়েছে দাবি করে স্পিকার বলেন সিনেটে পাশ হওয়া বাজেট প্রস্তাবের সংশোধনী নিয়ে হাউসেও আলোচনা হবে। গত শুক্রবার দিবাগত রাতে ম্যারাথন ভোটে সেনেটে রিপাবলিকান বাজেট প্রস্তাব পাশ হয়েছে। এতে বেশ কিছু সংশোধনী আনার দাবি ওঠে নীল শিবির থেকে। কর কমানো কিংবা সরকারি ব্যয় হ্রাসের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। কংগ্রেসের উচ্চকক্ষ থেকে এবার নিম্নকক্ষ অর্থাৎ হাউসে বাজেট প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বাজেট প্রস্তাব দ্রুত পাশে লাল শিবিরের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে কনজারভেটিভ ফ্রিডম ককাসের সদস্যদের হোয়াইট হাউসে ডেকে নিয়ে বৈঠক করেন ট্রাম্প। পিবিএস নিউজ বলছে প্রেসিডেন্টের চাপ সত্ত্বেও কর ছাড়ের আরও প্রতিশ্রুতি ছাড়া কেউ কেউ এতে সমর্থন দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় হাউস স্পিকার মাইক জনসন আবারও কিছুটা কোণঠাসা। তবে মঙ্গলবার ক্যাপিটলের সংবাদ সম্মেলনে নিজ দলের ভেতরে চাপা ক্ষোভ থাকলেও রাজনীতির মারপেচে দায় চাপালেন ডেমোক্রেটদের কাঁধে। শুরুতেই জনসন বললেন দেশের প্রায় 90% মানুষ মনে করেন ভোটাধিকার প্রয়োগে নাগরিকত্বের প্রমাণ থাকা উচিত। তাই নির্বাচনে শুধু আমেরিকার নাগরিকদেরই ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় রিপাবলিকানরা। জনসন আরও বলেন আসছে বৃহস্পতিবার নাগাদ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব পাশ হতে যাচ্ছে হাউসে। এছাড়া দেশজুড়ে বামপন্থী ফেডারেল বিচারকদের অসাংবিধানিক বিধিনিষেধ ঠেকাতেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। এই ক্ষেত্রে আলোচিত সেভ অ্যাক্টের গুরুত্ব তুলে ধরেন স্পিকার। দেশে বড় সংস্কার আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনতা ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে জনসন আরও বলেন সেনেটে পাশ হওয়া বাজেট প্রস্তাবের সংশোধনী নিয়ে হাউসেও আলোচনা হবে। বিশেষ করে 4টি বিষয়ে আলোচনা হবে বলে জানালেন স্পিকার। এক্ষেত্রে হাউস এবং সেনেট রিপাবলিকানরা একযোগে কাজ করছে বলেও দাবি করেন তিনি। মৌলিক খাতে তহবিল বরাদ্দ রেখে বাজেট প্রস্তাব এগিয়ে নেওয়ার কথা বললেন মাইক।
ওদিকে হাউস ডেমোক্রেটিক ককাস সদস্যরা ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্ব মন্দার মুখে ধাবিত হচ্ছে জানিয়ে রিপাবলিকান বাজেট প্রস্তাবনায় বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন। হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলার বলেন, শুধু মন্দা নয়, অর্থনৈতিক ব্যবস্থাপনাও ভেঙে পড়ছে একজন মাত্র ব্যক্তির স্বেচ্ছাচারিতায়। এরপর বাজেট প্রস্তাবনায় মেডিকেইডের তহবিল কর্তনের চেষ্টার নিন্দা জানান তিনি। বলেন, এই খাত থেকে অর্থ বাঁচিয়ে ধনীদের মাঝে বিলিয়ে দিতে চান প্রেসিডেন্ট। শুল্ক আরোপে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে লাল শিবির, অন্যদিকে মুখ থুবড়ে পড়বে ডেমোক্রেটিক পার্টি। তাই চোখ বন্ধ করে হাউসে উত্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাবনা পাশে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে তিনি বলেন, দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে জানান, চায়না সহ সব দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি। পাল্টাপাল্টি শুল্ক আরোপে যখন অস্থিরতা ঘিরে ধরেছে গোটা বিশ্বকে, দেশে বিদেশে টালমাটাল পুঁজিবাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে, ঠিক সে সময় মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে রেকর্ড অর্থ উঠে এসেছে। এই সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতেই তিনি সবাইকে জানালেন ৩৫ মিলিয়নের বেশি তহবিল সংগ্রহ হয়েছে, যা রীতিমতো রেকর্ড। এজন্য হাউস স্পিকার মাইক জনসন সহ কংগ্রেস সদস্যদের অভিনন্দন জানান ট্রাম্প। কনজারভেটিভ ফ্রিডম ককাসের সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে বিরোধিতার মুখে পড়েছিলেন, তাই এই অনুষ্ঠানে অনুরোধ ঝরে পড়ল তার কণ্ঠে। তিনি বলেন, দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রেসিডেন্ট বলেন, শুল্ক আরোপের ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে লাল শিবির, অন্যদিকে মুখ থুবড়ে পড়বে ডেমোক্রেটিক পার্টি। তাই চোখ বন্ধ করে হাউসে উত্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাবনা পাশ করতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, শেষ পর্যন্ত চায়না সহ সব দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, নীল শিবির তার প্রতিটি কাজে বাধা দিয়ে আসছে, যার ফল তারা হাতে হাতে পাবে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। পরিণাম না ভেবেই প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর শুল্ক নীতির ফাঁদে পা দিয়েছেন বলে মনে করেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। মঙ্গলবার সিএনএনকে কথা জানান তিনি। চায়নাকে রিসিপ্রোকাল ট্যারিফে শায়েস্তা করার চিন্তা বোকামি বলেও মন্তব্য করেন বোল্টন। এদিকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক স্কট গ্যালওয়ের অভিযোগ, বাণিজ্য ঘাটতি দূর করতে যেয়ে আমেরিকার অর্থনীতিকে ডুবিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্ট। বিগত ট্রাম্প প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত না জেনেই শুল্ক পরিকল্পনা করা হয়েছে। বাণিজ্য ঘাটতি দূর করার নামে আমেরিকার ত্রুটিপূর্ণ শুল্ক নীতি প্রয়োগে চায়না লাভবান হবে বলেও মনে করেন তিনি। অসংখ্য দেশের মেধা সম্পত্তি চুরি করে দুনিয়াব্যাপী সাম্রাজ্য গড়ে তোলা চায়নাকে রিসিপ্রোকাল ট্যারিফের মাধ্যমে শায়েস্তা করার চিন্তা বোকামি ছাড়া কিছুই নয় বলে দাবি করেন বোল্টন। বলেন, মেধা সম্পত্তি চুরি নিয়ে চায়নার ভূমিকা বিষয়ে অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ করার সুযোগ হাতছাড়া করেছে ট্রাম্প প্রশাসন। মিত্র দেশগুলোর সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে ডোনাল্ড ট্রাম্প চায়নাকে আরো শক্তিশালী করেছেন বলে অভিযোগ করেন জন বোল্টন। অহেতুক শুল্ক যুদ্ধের কারণে দেশের অর্থনীতি চরম ঝুঁকির মধ্যে পড়লেও ট্রাম্পের প্রতি রিপাবলিকান নেতাদের অন্ধ সমর্থন হতাশাজনক বলেও মন্তব্য করেন জন বোল্টন। এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে অহেতুক বাধার সৃষ্টি করে কোনো দেশই সুফল পায়নি বলে দাবি করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক স্কট গ্যালওয়ে। বলেন, অন্যকে আক্রমণ করে নিজের ক্ষতি করার মতো মূর্খতা আর কিছুই হতে পারে না। বাণিজ্য ঘাটতি দূর করতে যেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার অর্থনীতিকে ডুবিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ করেন গ্যালওয়ে। বলেন, কানাডার জ্বালানি এবং যন্ত্রাংশ ব্যবহার করে উৎপাদিত গাড়ি 3 গুণ বেশি দামে বিশ্ববাজারে রফতানি করার সুযোগ হাতছাড়া করেছেন ট্রাম্প। এছাড়া আন্তর্জাতিক মন্দাকে ট্রাম্প প্রশাসন দেশে আপ্যায়ন করে ডেকে এনেছেন বলেও সমালোচনা করেন তিনি। চায়নার পণ্যের উপর 104% হারে শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে যাবে বলে আশঙ্কা জানান ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা এলিজাবেথ ইকোনমি। ট্রাম্পের শুল্ক নীতি বিষয়ে পাল্টা ব্যবস্থা নিতে চায়না সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ইকোনমি। হোভার ফাউন্ডেশনের সিনিয়র ফেলো আরও জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অনেকটাই মন্থর করে ফেলার অভিযোগ থেকে রেহাই পেতে যাচ্ছেন চায়নার প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে চায়নার প্রেসিডেন্ট আরও ধীরে সুস্থে পরিকল্পনা করছেন বলেও মনে করেন তিনি।
কয়লাসহ জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর করা আদেশে অ্যাটর্নি জেনারেলকে অভ্যন্তরীণ জ্বালানির সম্পদ ব্যবহারে বাধা দিলে স্টেটের আইন ও নীতি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে একাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের পূর্ণ ক্ষমতা কাজে লাগিয়ে দেশের কয়লা খনিকে গতিশীল করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট বলেন, চায়না সহ অন্য দেশগুলো এতদিন আমেরিকার বিরুদ্ধে শুল্ককে ব্যবহার করে আসছিল, এখন আমেরিকা তা করছে। দেশের কয়লা উৎপাদন বাড়াতে মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একাধিক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী অভ্যন্তরীণ জ্বালানি সম্পদ ব্যবহারে বাধা সৃষ্টিকারী স্টেট আইন ও নীতি চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ন্যায় বিচার সংক্রান্ত আইন ও নীতির বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে ডিওজে। আদেশ সইয়ের সময় হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ বলেন, ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত স্টেটগুলোর নীতি কয়লা উৎপাদন বাড়ানোর পথে অন্যতম বাধা। জীবাশ্ম জ্বালানি বিরোধী নীতিগুলোকে অসাংবিধানিক এবং অবৈধ বলে মনে করে ট্রাম্প প্রশাসন। আদেশ বাস্তবায়নের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে 60 দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, জ্বালানি হিসেবে কয়লা সর্বোত্তম হলেও এতদিন এটিকে পরিত্যক্ত করে রাখা হয়েছিল। ট্রাম্প বলেন, চায়না বুঝেছে কিভাবে জ্বালানির আধিপত্য বজায় রাখতে হয়, আর জার্মানি ভুল পথে গিয়ে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমেরিকা সেই ভুল করবে না। কয়লার বিরুদ্ধে জো বাইডেনের যুদ্ধ তিনি শেষ করছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট জানান, বন্ধ হয়ে থাকা সব কয়লা কারখানা খুলে দেওয়া হবে, খনি শ্রমিকদের কাজে ফেরত পাঠানো হবে। ট্রাম্প আরও জানান, নির্বাহী আদেশ অনুযায়ী তার প্রশাসন ফেডারেল জমিতে কয়লা খনির লিজ দ্রুততম সময়ে অনুমোদন করবে, অনুমোদনের প্রক্রিয়া সহজ করবে এবং কয়লার বিরুদ্ধে সরকারের অবস্থানে পরিবর্তন আনবে। নিজের নতুন শুল্ক নীতি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, অন্য দেশগুলো শুল্কের মাধ্যমে আমেরিকাকে ঠকিয়ে এলেও আমেরিকা বড় আকারে তা প্রয়োগ করেনি। ট্রাম্প আবারও জানান, কেবল আমেরিকায় পণ্য উৎপাদন করলেই কোনো শুল্ক দিতে হবে না। চায়নার মতো অনেক দেশ এতদিন আমেরিকার কাছ থেকে সুযোগ নিয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সীমান্তে অনুপ্রবেশ প্রায় 94% কমে গেছে বলে দাবি করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন প্রযুক্তির ব্যবহার বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। নোম বলেন, শুধু সীমান্তেই নয়, দেশের অভ্যন্তরেও প্রযুক্তির ব্যবহার শুরু হতে যাচ্ছে। দেশের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ 94% কমে গেছে বলে দাবি করেছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। মঙ্গলবার অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত বর্ডার সিকিউরিটি এক্সপোতে তিনি এই কথা বলেন। We have 94% decrease in encounters at the border. সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে এমন পরিবর্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সম্ভব হয়েছে জানিয়ে এর প্রশংসা করেন ক্রিস্টি নোম। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে সীমান্তে অনুপ্রবেশের রেকর্ড দেশের ইতিহাসে সর্বনিম্ন ছিল। In February we had the lowest number of encounters in the history of this country. That is incredible to see that kind of a turnaround in that short amount of time. অবৈধ অভিবাসন মোকাবেলায় নতুন প্রযুক্তির ব্যবহার, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স এবং ডিএনএ পরীক্ষার উপর জোর দিয়েছে ট্রাম্প প্রশাসন। We are going to use every single tool that we have, and I'll run through a couple of those tools that I think are going to change the way that we operate in this country. Biometrics, DNA testing, and being much more efficient, working to get everybody more authorities. এসব নতুন প্রযুক্তি শুধুমাত্র সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের অভ্যন্তরে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে বলে জানান ক্রিস্টি নোম। We're going to deploy new technologies not only at the border but at our ports of entry and in our interior to make sure that we're sharing information with other agencies at all levels, and we're also going to be sharing more information. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো এলিয়েন এনিমিজ অ্যাক্ট প্রয়োগের অনুমতি পেয়েছে ট্রাম্প প্রশাসন। এতে করে খুব দ্রুত এবং সহজে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সম্ভব হবে। এতে ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়ন সহজ হবে বলে আশা জানান নোম। We are for the first time since World War II enforcing the Alien Registration Act. মেক্সিকোর সীমান্তে শত শত মাইল প্রাচীর নির্মাণের পরিকল্পনা চলছে। প্রথম 85 মাইল প্রাচীর নির্মাণের জন্য ইতোমধ্যে চুক্তি হয়েছে বলে জানান হোমল্যান্ড সেক্রেটারি। We are building the wall. We will be building hundreds of miles of walls. We already have contracts for over the first 85 miles that will be built this year that has been fully funded. প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে এমন এক দেশে রূপান্তর করতে চান যেখানে দেশের নাগরিকরা আরো বেশি আনন্দিত, নিরাপদ এবং সুরক্ষিত থাকবে, এমনটাই জানান ক্রিস্টি নোম।
চায়না কর্তৃত্ব থেকে প্যানামা ক্যানেলকে মুক্ত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। মঙ্গলবার পানামা সফরকালে তিনি একথা জানান। চায়নার কারণে প্যানামা ক্যানেলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে বলেও দাবি করেন হেগসেথ। এদিকে চায়নার উপর শুল্ক আরোপের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সমালোচনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যানামা সফরকালে ব্যালবোয়া নেভাল বেইজে বক্তব্য দেওয়ার সময় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, প্যানামা ক্যানালের মাধ্যমে বেইজিংকে সুবিধা দেওয়ার দিন শেষ। ক্যানালের স্বতন্ত্র এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমেরিকা এবং প্যানামা যৌথভাবে পরিকল্পনা করছে বলেও জানান তিনি। প্যানামা ক্যানালের নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেন হেগসেথ। চায়নার মালিকানাধীন একাধিক কোম্পানি প্যানামা ক্যানালের অবকাঠামোগুলো নিয়ন্ত্রণ করায় দুই দেশের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলেও জানান তিনি। হেগসেথ বলেন, প্যানামার নেতৃত্বে ক্যানালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সারা বিশ্বের সামনে একটি সহজ, নিয়ন্ত্রণহীন আন্তর্জাতিক নৌরুট উপহার দিতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। কমিউনিস্ট চায়নার নিয়ন্ত্রণ মুক্ত প্যানামা ক্যানেলের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বিশ্বের সব দেশ আগ্রহী বলেও জানান ডিফেন্স সেক্রেটারি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার প্রশংসা করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, দেশের শ্রমিকদের ক্ষতি করে আর কখনোই অন্য দেশকে সুবিধা দেওয়া হবে না। চায়না থেকে আমদানি পণ্যের উপর 104% পর্যন্ত শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ফক্স নিউজকে ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প সঠিক পথেই দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে চাইছেন। দেশের অর্থনীতিকে ঋণগ্রস্ত করে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে জানিয়ে ভ্যান্স বলেন, চায়নার কাছ থেকে ঋণ নেওয়ার পর সেই অর্থ দিয়ে চাইনিজ কৃষকদের পণ্য কেনার কোনো মানে হয় না। অন্যান্য দেশের সাথে অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে আমেরিকার অর্থনীতি এতদিন চরম দুর্দশার মধ্যে ছিল বলেও দাবি করেন ভ্যান্স। এদিকে জেডি ভ্যান্সের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়। সারা বিশ্বের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সব শর্ত আমেরিকা উপেক্ষা করেছে বলে অভিযোগ বেইজিং এর। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে চায়নার জনগণ ভীত নয়। শুল্ক আরোপ সহ নানা কারণে টালমাটাল অবস্থায় আছে দেশের শেয়ার বাজার। শেয়ারের টানা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই স্টক মার্কেট থেকে প্রায় $6 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে। এমন অস্থির পরিস্থিতিতে বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে দেশে আর্থিক মন্দা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেন তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডেতে বিভিন্ন দেশের উপর আরোপ করা শুল্কের পর দিশেহারা দেশের বিনিয়োগ পরিস্থিতি। ইতিহাসের অন্যতম অস্থির সময় অতিক্রম করছে দেশের শেয়ার বাজার। টানা পতনে বিপাকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। টানা দরপতন ও বড় কোম্পানিগুলোর মূলধন হারানোর দৌড়ে সর্বশান্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় $9 ট্রিলিয়ন কমেছে বাজার মূলধন। এই পতন কোভিডের সময়কেও ছাড়িয়ে গেছে। শুধুমাত্র এপ্রিলের 3 থেকে 8 তারিখ পর্যন্ত বাজার হারিয়েছে প্রায় $6.5 ট্রিলিয়ন। 4 কার্যদিবসে ডাউ জোন্স হারিয়েছে রেকর্ড 4579 পয়েন্ট। আরেক ট্যাগ সূচক নাসডাক হারিয়েছে 2347 পয়েন্ট এবং S&P 500 হারিয়েছে 687 পয়েন্ট। সে সাথে বিশ্ববাজারে চায়নার সাংহাই স্টক মার্কেট 20%, ইউরোপিয়ান ওভারঅল মার্কেট 10%, জাপানের নিক্কি হারিয়েছে 11% মার্কেট মূলধন। প্রশ্ন উঠেছে, কেন এই অব্যাহত দরপতন? আমি আপনাকে তেরে বসাচ্ছি, তখন একটা বাণিজ্য যুদ্ধে রূপান্তরিত হয়, বেশ ঝুঁকি বেড়ে যায়, শেয়ার বাজারের ঝুঁকি বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা অনেক সময় ক্যাশ আউট করে ফেলে, মানে ওর শেয়ারটা বিক্রি করে ফেলবে, সেই হিসেবে বেশ ঝুঁকি বেড়ে যায়। স্টক মার্কেট যদি দেখেন তাহলে এটা কিন্তু অল অ্যাবাউট লাইক আপনার নিউজ, অল অ্যাবাউট মানুষের ফিয়ার, অল অ্যাবাউট লাইক আপনার কি করতে চাবে, আনসার্টেনটি। ইট ইজ ভেরি আনসার্টেন। কারণ হলো যে আপনার নেক্সট ডে আপনি অনেক টাকা প্রফিট করতে পারেন, অথবা নেক্সট ডে ইউ গোনা লুজ, এন্ড ইট ডিপেন্ডস অন লাইক আপনার ওই যে ব্যারিয়ার্স লাইক এ ট্যারিফ। সো ট্যারিফ গভর্নমেন্ট মনে করেন আপনার ম্যান্ডেটেড একটা ব্যারিয়ার, যেটার কারণে আপনার আস্থা ওয়ার্ল্ডের বিজনেস তারা একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারে। এদিকে বিশ্বের অন্যতম স্থিতিশীল ও লাভজনক কোম্পানি অ্যাপোলো শেয়ারের মূলধন কমেছে রেকর্ড প্রায় $650 বিলিয়ন। সেই সাথে টেসলা, মাইক্রোসফট, মেটা, এনভিডিয়া, অ্যামাজন সহ সব বড় টেক কোম্পানির 10 থেকে 15% মূলধন কমেছে।
যেখানে ইলন মাস্ক একা হারিয়েছেন প্রায় 130 বিলিয়ন ও জেফ বেজোস হারিয়েছেন 45 বিলিয়ন ডলারের সম্পদ। এমন পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের করণীয়টা কি? ন্যূনতম একটু শিক্ষা গ্রহণ না করলে আপনারা এই ট্রেডে সংযুক্ত হবেন না বলে আমি আশা করি, কারণ এটা হচ্ছে একটা রিস্কি। বাট যারা অলরেডি মার্কেটে আছেন তারা মার্কেট বিশ্লেষণ করুন, জানুন এবং বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আপনারা বুঝবার চেষ্টা করুন যে এটা টেকনিক্যাল সাইডটা কি, ফান্ডামেন্টাল সাইডটা কি এবং সেন্টিমেন্টটা কি। যে ভলাটাইল আমরা আসলে জানি না কতটুকু আরো কি আপনার লুজ করবে কিনা মার্কেটে। সো আমাদের সাজেশন হবে লাইক কিপ অ্যান আই, ডোন্ট জাম্প ইন রাইট অ্যাওয়ে, কিপ অ্যান আই, লেটস লাইক অবজার্ভ ইট এন্ড লেটস ওয়েট ফর দ্য মার্কেট এন্ড সি লাইক মানে এটা কিভাবে রিঅ্যাক্ট করে। আমরা শিওর যে এইভাবে থাকবে না। শুধু শেয়ার বাজার নয়, এখন সতর্ক থাকতে হচ্ছে 100,000 থেকে কমে $70,000 ঘরে নেমে আসা বিটকয়েন সহ ক্রিপ্টোর বিনিয়োগেও। ইনফ্লেশন বাড়ছে বেকারত্ব, সেই সঙ্গে বন্ড মার্কেটের দরপতন আর বিশ্ববাজারে তেলের দামেরও অস্থিরতা। আর তার সঙ্গে যোগ হয়েছে জেরোম পাওয়েলের ইন্টারেস্ট রেট কাটের অনীহা। তাই আর্থিক মন্দার কবলে পড়তে যাচ্ছে আমেরিকার অর্থনীতি, যাতে করে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে। তাই বিনিয়োগের থেকে এখন সঞ্চয়ে মনোযোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নিউ ইয়র্কে এখনো পুরোপুরি আসেনি গ্রীষ্মকাল। বসন্তে ঠান্ডা গরম আবহাওয়ার মাঝে সুযোগ পেলেই সিটির পার্কগুলোতে ভিড় করছেন নগরবাসী। সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে ছোটদের মাঝে। আর সামার সামনে রেখে এরই মধ্যে পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কে এপ্রিল মানেই বসন্তের খামখেয়ালি আবহাওয়া বা ঠান্ডা ও গরমের দোলাচল। এখনো পুরোপুরি গ্রীষ্ম শুরু না হলেও আবহাওয়া অনুকূলে থাকলেই শহরের বিভিন্ন পার্কে ভিড় করছেন নগরবাসী। রোদেলা দিনগুলোতে নগরের সবুজ পার্কগুলো শিশুদের জন্য হয়ে উঠছে উচ্ছ্বাসের আঙিনা। Babysit and bring him to the park, and we have a pool in the backyard. We're going to put him in the pool, right, Freddie? Yeah, we're going to do all that. It's our first grandchild, so we're thrilled. It's going to be beautiful. We'll be in the park with him. Wings and going on the slides. It's only 4 months, so he's going to get bigger. We hope. It's big already, but it's great. সিটির 5টি বড় জুড়ে প্রায় 1700 পার্ক। এসব পার্কে 1000-এর বেশি খেলার মাঠ, 800 অ্যাথলেটিক ফিল্ড, 550টি টেনিস কোর্ট এবং 60টি সুইমিং পুল রয়েছে। পার্কগুলোতে সুইমিং পুলগুলো এখনও খুলে দেয়া না হলেও অন্যান্য সুবিধা চালু হয়েছে। ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্স সহ সিটির ছোট বড় পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা বলছেন শীতের পুরো সময়টায় তারা অপেক্ষায় থাকেন সামারের। গ্রীষ্মের এই সময়টায় বারবিকিউ, পিকনিক, সাইক্লিং সহ পরিবার নিয়ে মেতে উঠতে তারা বেছে নেন শহরের পার্কগুলোকে। They run all over. They go all over the place. A great time around everywhere. So when the summer comes, it gets too hot, and there's like the sunscreen, and you got to reapply it, which I don't enjoy with a toddler. But other than that, yeah, I like the parks. Oh, he loves it. He loves it more than I do. Yeah, because he gets to be outside all day. He runs around. His favorite are the sprinklers. এপ্রিলের এই সময়টায় নিউ ইয়র্কে চলে ব্যাক অ্যান্ড ফোর্থ বা রোলার কোস্টার ওয়েদার। তবে এরই মধ্যে পার্কগুলোতে বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার করেছেন কর্তৃপক্ষ। নিউ ইয়র্কবাসী সারা বছর অপেক্ষায় থাকেন সামারের। এখানে গ্রীষ্মকাল মানেই পরিবারের সাথে শহরের বিচে কিংবা পার্কে কিছু সুন্দর মুহূর্ত কাটানো। আর এই চমৎকার মুহূর্তগুলোতে সবথেকে বেশি উচ্ছ্বাস দেখা যায় শিশুদের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।